নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই কবিতায় নুরুল নামের একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি একজন সাধারণ মানুষ, একজন সাধারণ কৃষক হয়েও ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছিলেন। কিসের কথা? তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি সামন্তবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। সামন্তবাদ কি? ইংরেজরা আমাদের দেশে এসেছিল, এসে তারা বিভিন্ন কুঠি স্থাপন করে শাসন কার্য পরিচালনা করেছিল। এই শাসন কার্য পরিচালনার জন্য তারা কি করেছিল, এখন যেমন বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, এমপি, জেলা প্রশাসক নিযুক্ত হয় না, ঠিক সেই রকম তারা কিছু স্থানীয় শাসক নিযুক্ত করেছিল। এই সকল স্থানীয় শাসকদের মাধ্যমে তারা জনগণদের শোষণ করত, জনগণদের কাছ থেকে খাজনা আদায় করত, এবং এই খাজনার পরিমাণ এত বিপুল পরিমাণ ছিল যে প্রায় সবটুকু, যেটুকু ফসল উৎপাদন করত কৃষকেরা, প্রায় সবটুকুই তারা নিয়ে যেত। এই প্রসেসিং, এই শোষণের প্রক্রিয়াটাকে বলা হয় সামন্তবাদ বা সাম্রাজ্যবাদ। আর এই প্রক্রিয়ার বিরুদ্ধে, এই সামন্তবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই নুরুল কথা বলেছিলেন। এখন ইতিহাসে এত বড় বড় ঘটনা থাকতে একজন সাধারণ কৃষক শ্রমিকের কথা কেন সৈয়দ শামসুল হক তার কবিতার মধ্যে নিয়ে আসলেন? এই কথাটা একটু বোঝার চেষ্টা করো। সৈয়দ শামসুল হক ছিলেন নিজেও একজন উত্তরবঙ্গের মানুষ, এবং তিনি আসলে জানাতে চেয়েছেন, মানুষদেরকে বোঝাতে চেয়েছেন যে আমাদের উত্তরবঙ্গেও ঐতিহ্য রয়েছে, ওই উত্তরবঙ্গেও গৌরব রয়েছে, আমাদের উত্তরবঙ্গেও যে একজন প্রতিবাদী মানুষ রয়েছে, এই বিষয়টা সকলদের কাছে পৌঁছাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। কারণ সকলেই মনে করে যে উত্তরবঙ্গের মানুষরা সবসময় বোকা টাইপের হয়, কিন্তু আসলে আমাদের উত্তরবঙ্গেও যে একজন প্রতিবাদী মানুষ ছিল, এই গৌরবের কথা, এই ঐতিহ্যের কথা তিনি গোটা দেশবাসীকে জানিয়ে দেওয়ার জন্য এই কবিতাটি রচনা করেছেন। আর তিনি বলতে চেয়েছেন যে সেই সময়ে, অর্থাৎ নুরুল দিনের সময়ে, যখন আমরা সবাই ছিলাম অশিক্ষিত, মূর্খ, যখন আমাদের মধ্যে কোনো সচেতনতা বোধ ছিল না, তখন এরকম একটা পরিস্থিতিতে, যখন ইংরেজদের বিরুদ্ধে কারো কথা বলার মতো সাহস ছিল না, এরকম একটা অবস্থায় যদি নুরুল নামে একজন সাধারণ শ্রমিক যদি জেগে উঠতে পারে, নুরুল নামের একজন সাধারণ ব্যক্তি যদি প্রতিবাদ করতে পারে, তাহলে আজকে এরকম মডার্ন সায়েন্সের যুগে, এত উন্নত প্রযুক্তি, এত আধুনিকতার যুগে আমরা কেন জেগে উঠতে পারবো না? এই কথাটা তিনি বোঝাতে চেয়েছেন। এখন দেখি কবিতাটিতে কি বলেছে। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা, ওই নীলে অগণিত আর, নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। এখানে বলেছে নীলক্ষা। নীলক্ষা অর্থাৎ দৃষ্টিসীমা অতিক্রমী, দৃষ্টিসীমা অতিক্রমী আকাশ, নীল, হাজার হাজার তারা। এই হাজার হাজার তারা কি আসলে হাজার হাজার তারা? না, এটা হচ্ছে আসলে শাব্দিক অর্থ। এর অর্থ হচ্ছে হাজার হাজার তারা, অর্থাৎ যে এই হাজার হাজার মানুষের মধ্যেও কিছু কিছু মানুষ আছে, যে সকল মানুষ তারার মতো জ্বলতে পারে, তাদের ব্যক্তিত্ব দিয়ে, তাদের কর্ম দিয়ে সবাইকে আলোকিত করতে পারে, গোটা সমাজের মধ্যে আলো ছড়িয়ে দিতে পারে। এই কথা তিনি বলেছেন। নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000, অর্থাৎ এই নীলক্ষা আকাশের নিচে যে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় রয়েছে, সেটা 69,000 যে গ্রামগঞ্জ রয়েছে তার কথা তিনি এখানে বলেছেন। ধবল দুধের মতো জ্যোৎস্না তার, ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। এখানে তিনি জ্যোৎস্নার রঙকে দুধের রঙের সাথে তুলনা করেছেন, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরেছেন। তারপরে বলেছেন নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। এখন তিনি এই যে নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নষ্ট কেন বললেন? তিনি তো ভালো কিছু বলতে পারতেন। তিনি বলতে পারতেন যে সবুজ মাঠ, ফসল ভরা ক্ষেত, এরকম কিছু বলতে পারতেন, কিন্তু নষ্ট কেন বলেছেন? কারণ সেই সময়ে শাসকেরা কি করেছিল? নষ্ট ক্ষেত অর্থাৎ ক্ষেতের যত ফসল ছিল প্রায় সম্পূর্ণই তারা নিয়ে গিয়েছিল। নষ্ট মাঠ অর্থাৎ মাঠে যত ফল ফলতো তার প্রায় সব কিছুই তারা নিয়ে যেত। নষ্ট নদী অর্থাৎ নদীতে যত মাছ ছিল তার প্রায় সব কিছুই তারা নিয়ে যেত। জাস্ট অল্প কিছু তারা আমাদেরকে দিত, যেটা দিয়ে আমাদের চলতো না। অর্থাৎ এই যে বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, অর্থাৎ সংসারের সুখ শান্তি আমাদের নষ্ট হয়ে গিয়েছিল। কাদের কারণে? ওই সকল শাসকদের কারণে, ওই ইংরেজদের শাসকের কারণে। হঠাৎ দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ।
গভীর রাতে চাঁদ কি করে, আলোকিত করে না? ঠিক সেই রকমই, অর্থাৎ এরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে কেউ একজন আলো দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করতেছে। হঠাৎ করে কেউ একজন এসে তার ব্যক্তিত্ব দিয়ে, তার কর্ম দিয়ে সকলকে আলোকিত করতেছেন, অর্থাৎ সকলের মধ্যে সচেতনতা বোধ সৃষ্টি করতেছেন, সকলের মধ্যে প্রতিবাদী মনোভাব সৃষ্টি করতেছেন। তিনি কে? যিনি হঠাৎ করে এসে সবার মধ্যে আলো ছড়িয়ে দিচ্ছেন, তিনি হচ্ছেন নুরল। অতি আকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? অতি আকস্মাৎ অর্থাৎ আকস্মিকভাবে হঠাৎ করে, স্তব্ধতার দেহ অর্থাৎ স্তব্ধ পরিবেশ। স্তব্ধ পরিবেশ অর্থাৎ যেখানে কোনো শব্দ নেই, নিঃশব্দ পরিবেশ। এখানে হচ্ছে শাব্দিক অর্থ, কিন্তু ভাবার্থ হচ্ছে এমন একটা পরিবেশ যে পরিবেশে কেউ বুঝতো না যে আমাদের কি করা উচিত, আমাদেরকে কি প্রতিবাদ করা উচিত, নাকি এভাবে বসে বসে থাকা উচিত, তাদের শোষণ নিপীড়ন আমাদের উপভোগ করা উচিত, মানে আমাদের কি করা উচিত এই জিনিসটা তখন কেউ বুঝতো না। এই পরিবেশটাকে বলা হচ্ছে নিস্তব্ধ পরিবেশ, অর্থাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি। এই পরিবেশে হঠাৎ করে একটা ধ্বনির মতো করে, কোন শব্দ অর্থাৎ শব্দের মতো করে, জলপ্রপাতের মতো করে নুরুল দিন হঠাৎ করে জেগে উঠলো, অধিকার সচেতন হয়ে উঠলো। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়টা বোঝার জন্য, জানার জন্য সবাই মনোযোগ দিন, কারণ আমি যার কথা বলতেছি সেই নুরুল দিনের কথা ইতিহাসে খুব বেশি লেখা হয়নি, সুতরাং তোমরা আমার কবিতাটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। অন্যদিকে নুরুল কিন্তু এভাবেই মানুষদেরকে ডাক দিয়েছেন, বলেছেন যে গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমি তোমাদেরকে কিছু বলবো। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, বন্ধ দরজায় অর্থাৎ মনের দরজা বন্ধ, অর্থাৎ আমাদের মনের দরজা বন্ধ বলতে আমরা অধিকার সচেতন ছিলাম না। আর বলছে অতীত হঠাৎ হানা দেয়, কিসের অতীত? সেই নুরুল দিনের অতীত। নুরুল দিনের যে গৌরবময় অতীত ছিল সেই অতীতের কথা হঠাৎ মনে হানা দেয় বন্ধ দরজায়, অর্থাৎ আমরা যে এরকম একটা অবস্থার মধ্যে আছি, আমরা নিজেদের অধিকার সচেতন নই, আমাদের এখন কি করতে হবে সেটা আমরা বুঝতেছি না, এরকম একটা সময়ে হঠাৎ করে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের গৌরবময়, নুরুল কিভাবে প্রতিবাদ করেছিল একজন সাধারণ মানুষ হয়ে, সেই বিষয়টা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙ্গিনায়। কাল ঘুম কি? কাল নাগিনী, যেমন কাল নাগ এরকম একটা আছে না, তো এই কাল নাগ এবং কাল নাগিনী যদি কাউকে একবার সবল দেয় তাহলে তার মৃত্যু অবধারিত। অর্থাৎ এই কাল ঘুম অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে কাল নাগিনী সবল দিলে যেরকম সারা জীবন ঘুমিয়ে থাকতে হয়, ঠিক সেই রকমই আমরা ঘুমিয়ে আছি। যখন কাল ঘুম বাংলায় অর্থাৎ আমরা ঘুমিয়ে আছি কিভাবে, যা আমরা এরকম একটা অবস্থায় কি করব সেটা আমরা বুঝতেছি না, অর্থাৎ আমাদের চেতনাবোধ জাগ্রত হচ্ছে না, আমরা অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি না, অর্থাৎ আমরা কাল ঘুম অর্থাৎ চিরতরে ঘুমিয়ে যাওয়ার মতো একটা অবস্থা, অর্থাৎ আমরা বুঝেও কিছু প্রতিবাদ করতেছি না, অর্থাৎ আমরা একটা বুঝতেছি যে অন্যায় হচ্ছে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতেছি না। তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙ্গিনায়। দীর্ঘ দেহ কেন বলা হয়েছে? কারণ ওই সময়ে সবাই ছিল অধিকার অসচেতন আর সবাই ছিল অশিক্ষিত মূর্খ, কিন্তু তবুও এত সব বাধা বিপত্তির মধ্য দিয়েও নুরুল যেভাবে জেগে উঠেছিল, জাগ্রত হয়েছিল, অধিকার সচেতন হয়েছিল, তাহলে নুরুল কি তাদের চেয়ে একজন বড় ব্যক্তিত্ব ছিল না? এই কারণে বলা হয়েছে দীর্ঘ দেহ। দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিনের দেখা দেয়, নুরুল দিন দেখা দেয় মরা আঙ্গিনায়। মরা আঙ্গিনায় বলতে বোঝানো হয়েছে আঙ্গিনা কি করে মানুষ, আঙ্গিনা একটা বিনোদনের জায়গা না, যেখানে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে আর তারা বিনোদন করে, সুতরাং এই বিনোদনের জায়গা অর্থাৎ আমাদের যে বিনোদনের জায়গাটা মরা আঙ্গিনায় হয়ে গেছে, অর্থাৎ সেখানে আমরা আর বিনোদন করতে পারতেছি না, সেখানে আর বিনোদন করার মতো আমাদের সুযোগ নেই, কারণ সেই আঙ্গিনাটা আর আমাদের দখলে নেই। কখন যে শাসক গোষ্ঠী আসবে আর আমাদের উপর অত্যাচার করবে, শোষণ নিপীড়ন করবে তার কোনো ঠিক নেই। তারপরে বলছে যে নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল।
1189 সনে। এখানে নুরুল দিনের পরিচয় দিয়েছে যে নুরুল কি ছিলেন, নুরুল কে ছিলেন। নুরুল ছিলেন রংপুরের একজন শ্রমিক, একজন কৃষক নেতা, এবং তিনি 1189 সালে ডাক দিয়েছিলেন সামন্তবাদের বিরুদ্ধে। সেই কথাটি এখানে বলেছেন আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। অর্থাৎ সেই প্রেক্ষাপটে, সেই রকম একটা অস্থির প্রেক্ষাপটে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। শকুন কারা? শকুন হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা। পাকিস্তানি শাসক গোষ্ঠীদেরকে কেন শকুন বলে আখ্যায়িত করা হয়েছে? কারণ শকুন কি করে, উপরে ডানা ঝাপটায়, আর তারা সে প্রত্যাশা করে যে নিচে কোথাও একটা কিছু মারা পড়ুক আর আমি গিয়ে তার মাংস ভক্ষণ করি। ঠিক সেই রকমভাবে পাকিস্তানি শাসক গোষ্ঠীরাও চেয়েছিল যে বাঙালি জাতিরা সবাই মারা যাক আর আমরা আনন্দে উল্লাসিত হই। এই জন্য বলা হয়েছে যে শকুন নেমে আসে এই সোনার বাংলায়। অর্থাৎ পাকিস্তানি বাহিনীরা যখন এই সোনার বাংলায় এসে আঘাত হানে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। ঠিক সেই সময় কবি নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়, আর নুরুল দিনের কথা মনে পড়ে যায় সে দালালের আলখাল্লায়, অর্থাৎ দালালদেরকে বোঝানো হয়েছে। সেই রাজাকার আলবদর আল শামস এরা চেয়েছিল যে এই দেশটার সকল মানুষেরা মৃত্যুবরণ করুক, সকল হত্যার শিকার হোক, এবং আমরা এই দেশটা পাকিস্তানিদের কাছে বিক্রি করে দিয়ে আমরা নিজেরা শান্তিতে বসবাস করি, আরামায়েশে বসবাস করি। তাদেরকে বলা হয়েছে দালালের আলখাল্লায়। যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়, তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আর যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আমাদের স্বপ্ন কি ছিল? আমরা একটা স্বাধীন দেশ পাবো, আর এই স্বাধীন দেশে আমাদের যত সম্পদ থাকবে সব কিছুর তত্ত্বাবধান আমরা করব, যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের যা খুশি আমরা বলতে পারবো। আর এই স্বপ্নটা লুট হয়ে যাচ্ছিল। এরকম একটা সময়ে কবির নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কণ্ঠ বাজেয়াপ্ত কথার অর্থ হচ্ছে আমার বাক স্বাধীনতা নষ্ট করা হয়, যখন আমি আমার ইচ্ছা মতো কোনো কিছু বলতে পারবো না। আমাকে যা বলতে হবে শুধু তাই বলতে পারবো, এর বাইরে আর একটি ওয়ার্ডও বলতে পারবো না। সেই অবস্থাটাকে বলা হয় কণ্ঠ বাজেয়াপ্ত। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করা হয়, তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার ওই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আমাদের দেশে সবাইকে হত্যা করার একটা প্রক্রিয়া চলেছিল না 1971 সালে? 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, সেই রক্ত ঝরা হয়েছিল। সেই সময় কবির নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আর কেন মনে পড়ে যায়? কারণ এই যে যখন শকুন নেমে আসে সোনার বাংলায়, দালালের আলখাল্লায় যখন ছেয়ে যায়, যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, যখন কণ্ঠ বাজেয়াপ্ত হয়ে যায়, যখন আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, ঠিক এই সময় নুরুল দিনের কথা কেন মনে পড়ে যায়? কারণ কবি চেয়েছেন যে এই রকম একটা অস্থির প্রেক্ষাপটে নুরুলের মতো কেউ একজন আসুক, এসে এই অস্থির প্রেক্ষাপটের মোকাবেলা করুক। নুরুল যেভাবে সেই সময়ে প্রতিবাদ করেছিল, ঠিক এই সময়, অর্থাৎ যখন শকুন নেমে আসে, যখন দালালে আলখাল্লা দেশ ছেয়ে যায়, যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করা হয়, ঠিক সেই সময়ে নুরুলের মতো একজন ব্যক্তি আসুক, এসে প্রতিবাদ করুক। এই আশা ব্যক্ত করার জন্য তিনি এই কথাগুলো বলেছেন। আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। বলেছেন আসুন তবে এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে। স্মৃতির দুধ অর্থাৎ সেই নুরুল দিনের স্মৃতি যখন কবির মধ্যে কি বিরাজ করে, তখন জ্যোৎস্নার সাথে জড়ে পড়ে। অর্থাৎ যখন নুরুল দিনের সেই স্মৃতি মনে ওঠে, তখন কে থাকে ঘুমে, অর্থাৎ কে আর ঘুমিয়ে থাকবে, কে আর ঘরের ভিতরে লুকিয়ে থাকবে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করবে। কোশ্চেন করেছেন আমাদেরকে যে যখন এই নুরুল দিনের স্মৃতি চলে আসবে আমাদের মধ্যে, তখন আর ঘুমিয়ে থাকা যাবে না, তখন আর ঘরে একা দরজা জানলা লাগিয়ে অশ্রুপাত করা যাবে না। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। সমস্ত নদী অর্থাৎ দেশে যত ছোটোখাটো নদী আছে সব কিছু নদীর পানি ব্রহ্মপুত্র যে বড় বৃহৎ নদী রয়েছে, সেই বৃহৎ নদীতে এসে মেশে।
আর তিনি এখানে বলেছেন যে সমস্ত নদীর পানি যেরকম ব্রহ্মপুত্রে এসে মেশে, সেরকম আমাদের সকল মানুষের অশ্রু কান্না একটা বড় উৎসে এসে মেশে। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে সমস্ত ভাষায়, পাহাড়ি ঢল থেকে পানি এসে যেমন সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, সেই রকম কবি প্রত্যাশা করেছেন যে সকলের মধ্যে যেন নুরুলের প্রভাবটা পড়ুক। পাহাড়ের ঢল অর্থাৎ পাহাড় থেকে পানি এসে যেভাবে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, নুরুলের মতো একজন ব্যক্তি আসুক, এসে সব অন্যায়কে ভাসিয়ে নিয়ে যাক। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। অর্থাৎ বলেছেন যে আবার এই অভাগা দেশের মানুষেরা প্রত্যাশা করতেছে যে আবার নুরুলের মতো একজন ব্যক্তি আসবে, এসে তাদেরকে জাগ্রত করবে, তাদেরকে অধিকার সচেতন করবে এবং বলবে যে জাগো বাহে কণ্ঠে সবাই, অর্থাৎ কে কোথায় আছো চলে এসো, আমাদের প্রতিবাদ করার এটাই সময়। আর এই জাগো বাহে কণ্ঠে সবাই, এটা হচ্ছে আমাদের রংপুর অঞ্চলের ভাষা। জাগো মানে হচ্ছে জাগ্রত হয়ে ওঠো, অর্থাৎ অধিকার সচেতন হয়ে ওঠো। বাহে এটা একটা সম্বোধন করা হয়, যেমন হ্যালো হাই, এই হ্যালো হাইয়ের মতো এটি আমাদের অঞ্চলে অর্থাৎ রংপুর অঞ্চলে বলা হয় যে বাহে কণ্ঠে, অর্থাৎ কোথায়, কোথায় আছো, কে কোথায় আছো সবাই, সবাই মানে সবাই বলছে যে কে কোথায় আসো চলে এসো, আমাদের অধিকার সচেতন হওয়ার এটাই সময়। আর মাত্র 2টা কবিতা বাকি, কিন্তু আমার পরীক্ষার সামনে, জানি না সেই বাকি 2টা কবিতা পরীক্ষার আগে দিতে পারবো কিনা, তবে চেষ্টা করব। ভালো থাকো সবাই।